ভাইয়া তুমি আমার সর্বনাশ করো না। আমি তোমার কী ক্ষতি করেছি যার কারণে তুমি আমার এত বড় সর্বনাশ করতে চাইছো? প্লিজ ভাইয়া, কাছে আসবা না। তুই জিজ্ঞেস করছিস আমি তোর কি ক্ষতি করছি? আগে তোর সর্বনাশ করি, তারপর বলবো কি ক্ষতি করছি। বলে আমি ডানাকে এক টান দিয়ে আমার বুকের সাথে মিশিয়ে নিলাম। ডানার শরীর থেকে ওড়নাটা খুলে নিলাম। এরপর ওর জামা টেনে টেনে ছিঁড়তে লাগলাম। ভাইয়া আমি তোমার দুটি পায়ে পড়ি, ছেড়ে দাও আমাকে। আর যদি আমি অন্যায় করে থাকি তাহলে ক্ষমা করে দাও, তবু আমার সর্বনাশ করো না। চুপ, একদম চুপ। আর একটাও কথা বলবি না, তাহলে তোকে গলা টিপে মেরে ফেলবো। আমার কাজ আমাকে করতে দে। ডানাকে ধাক্কা মেরে বেডে ফেলে দিলাম। এরপর আমিও ঝাঁপিয়ে পড়লাম ওর উপর। ওর শরীরের উপর উঠে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম আর স্পর্শকাতর স্থানে হাত বোলাতে শুরু করলাম। ডানা তার হাত দিয়ে আমাকে সরাতে ব্যস্ত, কিন্তু ও কি আমার সাথে পারে? এবারও ঠোঁট ছেড়ে গালে গলায় কিস করা শুরু করলাম। ভাইয়া খুব ব্যথা পাচ্ছি। কামড় দিচ্ছ কেন ভাইয়া? ওখানটা নরম, ওখানে কি কেউ এত জোরে কামড় দেয়? আমি ব্যথা সহ্য করতে পারছি না। না, তোকে আর ছাড়ছি না। আজ আমার সমস্ত রাগ তোর উপর ঝাড়বো, তারপর তোকে ছাড়বো, তার আগে না। ভাইয়া আস্তে আস্তে ব্যথা পাচ্ছি তো, আস্তে আস্তে ব্যথা পাচ্ছি। আস্তে ধাক্কা দাও, আমি নিতে পারছি না। তোমার ওটা বেশি বড় আর মোটা। এখন থেকে তোকে আমারটাই নিতে হবে। আজ থেকে তুই শুধু আমার। আজকের পর থেকে তুই শুধু আমাকে নিয়ে চিন্তা করবি। কথাটা যেন মাথায় থাকে। আমার নিতে কষ্ট হচ্ছে। কথাগুলো বলে নুরহান ভাইয়া আমার শরীরের উপর তার খুশি মতো টর্চার করলো। বুঝতে পারলাম না হঠাৎ নূর ভাইয়া আমার ওপর, সে তো কোনোদিন এমন ছিল না। সে মেয়েদের যথেষ্ট সম্মান করে, আমাকেও করতো। তাহলে আজ এমন একটা কাণ্ড কেন করেছে? সে যদি আমাকে ভালোবাসে তাহলে বলতে পারতো। জোর করে ভোগ করার কি আছে? ডানা আমার হয়ে গেছে, এবার জামা কাপড় পরে নে। এটা যেহেতু তোর রুম, সুতরাং এখানেই তোর জামা কাপড় আছে। আর আমি তোর জামা একটা ছিঁড়েছি, তার বদলে 5টা কিনে এনে দেবো। ভাই আমাকে ছেড়ে দেওয়ার পর আমার শরীরে ওঠার মতো শক্তি নেই। মনে হচ্ছে সমস্ত শরীরে ব্যথায় বিষের টুকরো হয়ে আছে। তবু কোনো রকমে উঠে বসলাম। বেড কভারে রক্তের ছোপ ছোপ দাগ পড়ে গেছে। এবার বলো ভাইয়া, তুমি আমার সর্বনাশ কেন করলে? আমার অপরাধ কি ছিল? আমার জানা মতে একটু মনে করে দেখ কি করেছি, তাহলেই মনে পড়বে। তোমার সাথে কোনো অন্যায় করিনি, যার কারণে তুমি আমাকে এত বড় একটা শাস্তি দিলে। তুই সকালবেলা বাবার কাছে নালিশ করিসনি আমি তোকে রেপ করেছি, তোর সাথে জোর জবরদস্তি করেছি, তুই তো কলেজে চলে গেছিস। এদিকে বাবা তোর কথা শুনে আমাকে অকথ্য ভাষায় ইনসাল্ট করেছে। আমার গালে দুইটা থাপ্পড় মেরেছে, শুধুমাত্র তোর মিথ্যে কথা বলার জন্য। বাবা আমাকে কোনো কিছু বলার সুযোগটা পর্যন্ত দেয়নি। এবার বল, তোকে আমি কবে রেপ করেছিলাম? তুই বাবাকে এত বড় একটা মিথ্যে কথা বলতে পারলি? তোমার বাবার মতো একই অন্যায় তুমিও আমার সাথে করেছো। মামা তোমাকে কিছু বলার সুযোগ দেয়নি, আর আজ তুমিও আমাকে কোনো সুযোগ দিলে না। যাই হোক, ভালোই করেছো। তবে শুধু বলবো, এমন একটা নোংরা অ্যালিগেশন আমি তোমার বিরুদ্ধে আনিনি। এবার তুমি আমার রুম থেকে যাও, আমি একটু একা থাকতে চাই। আমি ভেবেছিলাম তুমি আর 5টা ছেলের থেকে আলাদা, কিন্তু না, তুমিও ঠিক একই রকম নিজের পুরুষত্ব দেখিয়ে দিলে। আজ আমি অনাথ বলে এমন একটা অন্যায় তুমি আমার সাথে করতে পারলে। আমার বাবা মা বেঁচে থাকলে এই অন্যায়টা কোনোদিন করতে পারতে না। তুই নালিশ করিসনি, তাহলে কে করলো? ও আচ্ছা, এবার আমি বুঝতে পারছি কে এত বড় একটা জঘন্য কাজ করেছে। সোনিয়া করেছে। মানে সোনিয়া করতে যাবে কেন? সোনিয়া আমাকে প্রপোজ করছিল, কিন্তু আমি সোনিয়াকে একটা চড় দিয়ে বলেছি আমি তোর চাচাতো ভাই, তুই আমাকে প্রপোজ করিস, তোর লজ্জা করে না? এই জন্য সোনিয়া আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এমন একটা নোংরা খেলা খেললো। ডানা, তুই আমাকে ক্ষমা করে দে। তুমি আমার রুম থেকে যাও, এখন তোমাকে দেখলে আমার ঘেন্না করে। নুরহান ভাইয়া আমার রুম থেকে চলে যায়। আমি মাইশা ইসলাম ডানা। খুব ছোটোবেলায় আমার বাবা মা মারা যায়। এরপর ঠাঁই মেলে মামার বাড়িতে। আমি এবার এইচএসসি পরীক্ষা দেব। আমার আরও 2 মামা মামি আছে, কিন্তু বাকি 2 মামি আমাকে একদমই সহ্য করতে পারে না। নুরহান ভাইয়ার মা আমাকে অনেক ভালোবাসে। নুরহান ভাইয়া হলো আমার মামাতো ভাই। তারা শুধু 2 ভাই। নুরহান ভাইয়া ছোট। ভাইয়া এবছর অনার্স ফাইনাল ইয়ারে পড়ে। বড় ভাইয়া আর ভাবি দুজনে চাকরি করে, তাই তারা শহরে থাকে।
কোনোরকম বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে ওয়াশরুমে চলে গেলাম। শাওয়ার নিয়ে চলে আসলাম। সেদিনের পর থেকেই আমি নুরান ভাইয়ের সাথে আর কোনো কথা বলি না। সে অনেকবার কথা বলার চেষ্টা করেছে, কিন্তু আমি তাকে সুযোগ দিইনি। হঠাৎ দরজায় নক পড়ল। কে? দরজা নক করে কে? আমি উঠে গিয়ে দরজা খুলে দিলাম। মামি ভিতরে ঢুকে পড়ল। না মাম্মানি, আমার তেমন কিছু হয়নি। সামনে পরীক্ষা তো, তাই একটু টেনশন হচ্ছে। আর কিছু না, তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। আমি মামিকে মামুনি ডাকি। মামুনি আমাকে খাইয়ে দিচ্ছে। আমার চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে। মামুনি, তুমি আমাকে বিশ্বাস করো? মামুনি, যদি কোনোদিন জানতে পারো তোমার খুব প্রিয় একজন মানুষ আমার সাথে মস্ত বড় একটা অন্যায় করেছে, তখন তুমি সেই প্রিয় মানুষটাকে বিশ্বাস করবে নাকি আমাকে করবে? না, তেমন কিছু না। কেটে গেল আরও একটি মাস। আমার পরীক্ষা শুরু হয়ে গেছে। নুরান ভাইয়া আমাকে দিয়ে আসে, পরীক্ষার কেন্দ্রে আবার নিয়ে আসে। ডানা, তুই কি আমার সাথে কথা বলবি না ঠিক করে নিয়েছিস? আমি জানি আমি অন্যায় করেছি। তুই কি এখনো আমাকে ক্ষমা করতে পারিসনি? তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে না, তাই বলি না। আর ক্ষমা চাওয়ার প্রশ্ন আসছে কেন? তোমরা দয়া করে আমাকে থাকতে দিয়েছো, খেতে দিয়েছো, পড়াচ্ছ, এটার বিনিময়ে তুমি যা খুশি তাই করতে পারো। ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি তো এতিম, অসহায় একটা মেয়ে। তুই একটু বেশিই বুঝিস। আমি আর কথা বাড়ালাম না। পরীক্ষা দিয়ে বাসায় চলে আসলাম। ইদানিং কিছু ভালো লাগে না, খেতে পারি না, মাথা ঘুরে বমি হয়। মামুনি বিষয়টা লক্ষ্য করেছে। সে আবার আমার কাছে আসলো। হ্যাঁ মামুনি, বলো। মামুনির কথা শুনে মামুনিকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। এরপর বললাম, মামুনি, তোমার ছেলে আমার সর্বনাশ করেছে। এরপর মামুনিকে সবটা বললাম। মামুনি রেগে মেগে আমার রুম থেকে বের হয়ে গেল। একটু পর মামুনি আমাকে বসার ঘরে রাখলো। গিয়ে দেখি সেখানে মামা, মামি আর নুরান ভাইও আছে। নুরান ভাইয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বুঝতে বাকি রইল না মামা ভাইয়াকে বকেছে। নুরহান, তুই ডানার এত বড় একটা সর্বনাশ কেন করলি? এখন আমি ওকে বিয়ে দিব কি করে? ডানার পেটে তোর সন্তান, সেটা কি তুই জানিস? কথা শোনা মাত্রই নুরান ভাই আমার দিকে তাকালো। মনে হচ্ছে তার চোখে মুখে খুশির ঝলক। নুরান ভাইয়া বেহার মতো ছুটে এসে আমাকে জড়িয়ে ধরলো আর বলল, ডানা, তুই আমার সন্তানের মা হতে যাচ্ছিস। আমি অনেক খুশি হয়েছি। আর তোকে আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। বাবা, আমি কি ডানাকে ভালোবাসি, ডানাকে বিয়ে করতে চাই। মামা আর মামুনিও খুশি মনে মেনে নিল। রাতেই আমাদের বিয়ে পড়িয়ে দিল। আমার পরীক্ষা এখনো শেষ হয়নি। বসে আছি নুরান ভাইয়ের বিছানায়। একটুতেই সে আসলো, আমার পাশে বসলো, আমার হাত ধরে বলল, এবার তো আমাকে ক্ষমা করে দে। আর বিশ্বাস কর, আমি তোকে ভালোবাসি। তোকে আমি সুখে রাখবো। বিয়েটা যখন হয়ে গেছে তোমাকে তখন ক্ষমা করাই যেতে পারে। আচ্ছা ঠিক আছে, তোমাকে ক্ষমা করে দিলাম। ডানা, আমাকে একটু ভালোবাসা দিবি? সেই ছোটবেলা থেকে আমি তোকে ভালোবাসি। আমি মনে হয় বাসি না? তার মানে তুই আমাকে ভালোবাসিস? হ্যাঁ বাসি তো, অনেক বেশি ভালোবাসি তোমাকে ভাইয়া। এখনো ভাইয়া বলে ডাকবি? স্বামীকে কি কেউ ভাইয়া বলে ডাকে? তাহলে কি বলে ডাকবো? সবার সামনে ওগো তুমি এইসব বলে ডাকবি। আর আমরা যখন একসাথে থাকবো তখন জান বলে ডাকবি, কেমন? ঠিক আছে জান। আয় কাছে, তোকে আদর করি। আমার আবার আমাকে ব্যথা দিবে না তো? এখন কিন্তু আমি প্রেগনেন্ট। আরে না, আজ তোকে পরম যত্নে আদর করবো জান। আগে লাইট অফ করো। ওই লাইট অফ।